হ্যালো এভরিওয়ান। আজকে আমরা পিঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। পিঁয়াজে ছিলেন একজন প্রখ্যাত সুইস মনোবিজ্ঞানী। তিনি 1896 সালে জন্মগ্রহণ করেন। তিনি শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশের ব্যাখ্যা দেওয়ার জন্য কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি বা জ্ঞানীয় বিকাশ তত্ত্বের প্রস্তাব করেছিলেন। পিঁয়াজের জ্ঞানীয় বিকাশ তত্ত্বের 4টি স্টেজ রয়েছে। প্রথম হচ্ছে সেন্সরি মোটর স্টেজ, সেটা জন্ম থেকে 2 বছর পর্যন্ত। সেকেন্ড প্রি অপারেশনাল স্টেজ, যেটা 2 থেকে 7 বছর। এবং থার্ড কংক্রিট অপারেশনাল স্টেজ, যেটা 7 থেকে 11 বছর পর্যন্ত। এবং চতুর্থ স্টেজটি হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটি 11 বছর ও তার বেশি সময়। তাহলে সবার প্রথমে আমরা প্রথম পর্যায়টি দেখছি। প্রথম পর্যায় হচ্ছে সেন্সরি মোটর স্টেজ। এটি জ্ঞানীয় বিকাশ তত্ত্বের প্রথম স্তর, যা শিশুর জন্মের পর থেকে 2 বছর বয়স পর্যন্ত স্থায়ী হয়। এই পর্যায়ে শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশের মূল বৈশিষ্ট্য যেগুলো রয়েছে এখন ডিসকাস করছি। প্রথম যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটি কি? ইন্দ্রিয় এবং শারীরিক নাড়াচাড়ার মাধ্যমে শিখন। তার মানে কি? শিশুরা কি করে? এই সময় তাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, অর্থাৎ দেখা, শোনা, স্পর্শ করা এবং শারীরিক নাড়াচড়া, যেমন ধরা, তাকানো, চোষা, এর মাধ্যমে কি করে চারপাশের যে জগৎ আছে সেটাকে বোঝার চেষ্টা করে। প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়াটা কি? জন্মের প্রাথমিক দিনগুলোতে শিশু মূলত সহজাত প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্সের, যেমন চোষা, হাতের তালুতে কিছু দিলে আঁকড়ে ধরার উপর নির্ভর করে। আমরা দেখি একটি শিশু যখন ছোট থাকে তখন তার হাতের মধ্যে যদি আমরা আমাদের আঙুলটা ঢুকিয়ে দিই, সে খুব কী করছে? আঁকড়ে ধরে নিচ্ছে। তো এটাই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। বস্তুর স্থায়িত্বটা কি বলেছে? এই স্তরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক হলো বস্তুর স্থায়িত্বর ধারণা অর্জন করা। আমরা 4 বছর বয়সে দেখতে পারবো শিশুর মধ্যে কি হয়। 4 বছরে দেখতে পারবো যে একটা শিশু কিছু দিয়ে খেলাধুলো করছে, একটা খেলনা নিয়ে। আমরা যদি সেই খেলনাটা নিয়ে নেই এবং তার পরিবর্তে তাকে অন্য কিছু একটা দেই, সে সেটা দিয়ে দিব্যি খেলবে, তার কিছু মনে। কিন্তু শিশুর বয়স যখন 18 মাস হয়ে উঠবে, তখন শিশুর মধ্যে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে একটা ধারণা চলে আসে। তখন শিশু যেই খেলনাটা দিয়ে খেলছিল তার সেই খেলনাটাই লাগবে। কেউ যদি সেটা নিয়ে নেয় তবে সে কান্না করবে। শিশু ধীরে ধীরে নিজের শরীরের নড়াচড়ার উপর নিয়ন্ত্রণ আনতে শেখে। যেমন কি বস্তু ধরে টানা, হামাগুড়ি দেওয়া এবং পরবর্তীতে হাঁটার চেষ্টা করা, এই জিনিসগুলো এই স্টেজেই শিখতে পারে। ভাষার অনুপস্থিতি। এই সময় শিশুর মধ্যে কি থাকে না? ভাষা থাকে না। ভাষার ব্যবহারের চেয়ে শারীরিক ও সংবেদনশীল অভিজ্ঞতার ওপর শিশুর বুদ্ধিবৃত্তির বিকাশ বেশি নির্ভরশীল থাকে। শিশু শব্দ বা ভাষার মাধ্যমে চিন্তা করার পরিবর্তে শারীরিক নড়াচড়া ও অভিজ্ঞতার মাধ্যমে জগৎকে উপলব্ধি করে। 2 মাস বয়স পর্যন্ত আমরা কি দেখি? 2 মাস বয়স পর্যন্ত আমরা দেখি একটা শিশু কিছু স্বরবর্ণ উচ্চারণ করতে পারছে, সেটাকে আমরা কুইং বলি। তারপরে যখন 4 বছর বয়স হতে থাকে তখন আমরা দেখি যে শিশুটি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণর মিশ্রণে কিছু শব্দ উচ্চারণ করতে পারছে। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ব্যাবলিং। এবং শিশুটির বয়স যখন 18 মাস থেকে 24 মাস হয়ে যায়, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ব্যাবলিং। এবং 18 থেকে 24 মাস বয়সে শিশুর শব্দভাণ্ডার বৃদ্ধি পেয়ে 200-র কাছাকাছি পৌঁছে যায়। শিশু একসঙ্গে দুটি শব্দ ব্যবহার করে মনের ভাব প্রকাশ করতে পারে। শিশুর এই দুটি শব্দের ব্যবহার করাকেই বলা হয় টেলিগ্রাফিক স্পিচ। যেমন খিদে পেলে মা বা বাবাকে বলে মা খাবো, ঘুম পেলে বলে মা ঘুমোবো। দ্বিতীয় স্তরটি হচ্ছে প্রাক সক্রিয়তামূলক পর্যায় বা প্রি অপারেশনাল স্টেজ, যেটি 2 থেকে 7 বছর
বয়সী শিশুদের মধ্যে লক্ষ্য করা যায়। এই পর্যায়টি শিশুর চিন্তাধারার প্রসারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই সময় শিশুর ভাষা ব্যবহার এবং প্রতীকী চিন্তার বিকাশ ঘটলেও তাদের চিন্তাভাবনা এখনও যুক্তি বা গাণিতিক কাঠামোর ওপর ভিত্তি করে তৈরি হয় না। এই স্তরের যদি আমরা বৈশিষ্ট্যগুলি দেখি, প্রথম হচ্ছে যুক্তির অভাব রয়েছে, অ্যাবসেন্স অফ লজিক্যাল রিজনিং। শিশুরা কোনো কিছু কেন বা কিভাবে ঘটছে তার পেছনে কারণ বুঝতে পারে না। তারপরে প্রাণসত্তা আরোপ মানে অ্যানিমিজম, জড়বস্তুর মধ্যে প্রাণ আছে বলে তারা বিশ্বাস করে। জীব এবং জড়র মধ্যে তারা পার্থক্য করতে পারে না। তৃতীয়ত হচ্ছে অপরিবর্তনীয়তা বা ইরিভার্সিবিলিটি। কোনো প্রক্রিয়াকে উল্টো দিক থেকে চিন্তা করতে পারে না। কোনো একটা প্রক্রিয়া সেটাকে উল্টো দিক থেকে চিন্তা করতে পারে না। অর্থাৎ একটা শিশুকে যদি আমরা 1 থেকে 10 পর্যন্ত শেখাই, সে সুন্দর বলতে পারছে, কিন্তু যখন তাকে 10 থেকে 1-এর দিকে আসতে বলা হচ্ছে, সে সেটা পারছে না। এই যে এখানে এই চিত্রটি দেখলেই বুঝতে পারবে। তারপরে আত্মকেন্দ্রিক, অন্যের দৃষ্টিভঙ্গি থেকে কোনো কিছু চিন্তা করতে পারে না। শিশু মনে করে তার জন্য যেটা ঠিক সেটাই সকলের জন্য ঠিক। কেন্দ্রীকরণ অর্থাৎ কি, বস্তুর কেবল একটি বিশেষ বৈশিষ্ট্যের ওপর মনোযোগ নিবদ্ধ করে। তার মানে কি, যে পাশের ছবিটাতে তোমরা দেখতে পারবে, মানে কোনো একটা বস্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আলাদা হলেও বস্তুটি যে সেম থাকতে পারে সেই বিষয়ে বোঝার ধারণা তার মধ্যে নেই। যেমন ছবিটির দিকে লক্ষ্য করলেই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তারপর সেটি হচ্ছে মূর্ত সক্রিয়তামূলক পর্যায় বা কনক্রিট অপারেশনাল স্টেজ। এটা কত বছর? 7 থেকে 11 বছর। এই পর্যায়ে শিশুর চিন্তাভাবনা আরও যৌক্তিক এবং সাংগঠনিক হয়ে ওঠে। তারা বাস্তব বা মূর্ত বস্তুর ক্ষেত্রে যুক্তি প্রয়োগ করতে সক্ষম হয়। এই স্টেজের কী কী বৈশিষ্ট্য রয়েছে? বৈশিষ্ট্যগুলি হচ্ছে বিপরীতমুখী চিন্তন অর্থাৎ রিভার্সিবিলিটি। আগের স্টেজে আমরা যেরকম দেখলাম রিভার্স করতে পারছিল না, এইখানে রিভার্স করতে পারে। গাণিতিক বা শারীরিক প্রক্রিয়ার বিপরীত অবস্থা বুঝতে পারে। শ্রেণীবিন্যাস করতে পারে। বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বস্তু আলাদা বা শ্রেণীভুক্ত করতে পারে। তারপরে পর্যায়ক্রম মানে আকার ও ওজন অনুযায়ী বস্তুকে ক্রম অনুসারে সাজাতে পারে। এবং ট্রানজিটিভিটি অর্থাৎ বস্তুগুলোর মধ্যকার পরোক্ষ সম্পর্ক সে বুঝতে পারে। তাহলে কী কী রয়েছে? মূর্ত সক্রিয়তার স্তর বা কনক্রিট অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্যগুলি হচ্ছে বিপরীতমুখী চিন্তা করতে পারে, শ্রেণীবিন্যাস করতে পারে, পর্যায়ক্রম করতে পারে এবং ট্রানজিটিভিটি রয়েছে। এবং 4th স্টেজ, যেটা যৌক্তিক সক্রিয়তামূলক বা বিমূর্ত পর্যায়, একে ফর্মাল অপারেশনাল স্টেজও বলা হয়। 11 থেকে 15 বছরের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি আমরা লক্ষ্য করতে পারি। এটা হচ্ছে পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরির সর্বশেষ পর্যায়। এখানে চিন্তাধারা বাস্তব জগতের গণ্ডি ছাড়িয়ে বিমূর্ত ও জটিল স্তরে পৌঁছায়। বৈশিষ্ট্য কী কী রয়েছে? 1 নাম্বার, বিমূর্ত চিন্তন, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে। বাস্তবে উপস্থিত নেই সেসব জিনিসও সে কল্পনা করতে পারে। যেমন ন্যায় বিচার এবং স্বাধীনতা নিয়ে চিন্তা করতে পারে। তারপরে সেকেন্ড হচ্ছে হাইপোথেটিক্যাল থিঙ্কিং, বিভিন্ন সম্ভাবনা বা যদি এমন হতো সেই পরিস্থিতিগুলো নিয়েও সে ভাবতে পারে। এবং থার্ড হচ্ছে ডিডাকটিভ থিঙ্কিং, তার মানে কি, সাধারণ নিয়ম থেকে নির্দিষ্ট সিদ্ধান্তে সে পৌঁছতে পারে। বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে আমরা পরীক্ষায় কোশ্চেন লক্ষ্য করি, তো এগুলো একটু ভালো করে পড়তে হবে। আশা করি আমার পড়ানো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।